যার বিবেক আত্মসম্মান বোধ নেই সে মানুষ তো মারাই যায়। আমি টাইম মতো অফিসে না পৌঁছাতে পারলে সংসারটা তুমি চালাবে তো? সারা রাত ওকে জেগে নিয়ে বসে থাকি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি। ভগবানও তোকে ক্ষমা করবে না। তুই এটা উপহার পাঠিয়েছিস, কিন্তু এটা কি উপহার পাঠিয়েছিস আমার জন্য? কই দেখি দেখি। আমার মা মারা গেছে, ইতি তোমার মেয়ে। হ্যাঁ, আমি তো তোমাকে ঠিকই গিফট পাঠিয়েছি। তোর এত বড় স্পর্ধা! আরে আমি তোর নিজের মা, আমি বেঁচে থাকতেও তুই ছবিতে এইসব লিখে পাঠিয়েছিস। ভগবানও তোকে ক্ষমা করবে না। কে ক্ষমা করবে আর কে ক্ষমা করবে না সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর তাছাড়া তুমি বেঁচে আছো বলে আমার মনে হয় না। আসুক আজকে জামাই, তোর একটা ব্যবস্থা করব। এত কষ্ট করে তোকে মানুষ করলাম, আর তুই তার এই প্রতিদান দিচ্ছিস? এটা তুই কি বলছিস? ঠিকই বলেছি। যার বিবেক আত্মসম্মান বোধ নেই সে মানুষ তো মারাই যায়, যেমন তুমি। আর আমার তো মনে হয় না তোমার মধ্যে এসব আছে বলে। কি তুই এত বড় কথাটা বলতে পারলি? আমার বিবেক বুদ্ধি আত্মসম্মান কিছুই নেই? নেই তো, সাথে তোমার ছেলেরও মাথায় কিছু নেই। তা না হলে বৌদিকে তোমরা এইভাবে বলতে পারো? কি খাই কি খাই কি খাই কি খাই? ফাইল ফাইল আমার অফিসের ফাইলটা কোথায় রেখেছো? তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে আমার। দেখো না, টেবিলে রাখা আছে, কাল রাতেই তো তুমি রাখলে। এনাও এনাও এনাও, ধরো 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 ধরো। কোথায় রেখেছো? আমি খুঁজে পাচ্ছি না। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, আসছি, আপনি একটু অপেক্ষা করুন। একবার এদিকে এসে আমার চোখের ড্রপটা একটু দিয়ে যাও তো। আরে তাড়াতাড়ি এসো, কোথায় গেলে তুমি? কে খায় কে খায়? জীবন খায়। আরে কোথায় গেলে? ওহ, কোন থেকে ডেকে সাড়া পাচ্ছি না। কখন ধরে তোমাকে ডাকছি, কথা কানে যাচ্ছে না? আমি টাইম মতো অফিসে না পৌঁছাতে পারলে সংসারটা তুমি চালাবে তো? আসছি বললাম তো, দেখছো তো আমি বাবুকে খাওয়াচ্ছিলাম। হয়ে গেছে, চলো। হ্যাঁ, এখন যত দোষ ওই বাচ্চাটাকে দিয়ে দাও। আরে বাবা, আমিও তো তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি চোখে একটু ড্রপ দিয়ে দেবে বলে। এই তো মা, হয়ে গেছে, চলুন ড্রপটা দিয়ে দিচ্ছি আমি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, ও আমি নিজেই নিয়ে নেব। আমি তো আর ছেলে মানুষ করিনি, আমার ছেলে এমনি এমনিই বড় হয়ে গেছে। আচ্ছা, তুমি সবসময় এই বাচ্চার অজুহাত দাও কেন বলো তো? মা আমাদের মানুষ করতে পারেনি নাকি আমরা বড় হইনি? সবসময় শুধু বাচ্চা বাচ্চা। এই জন্যই তোকে আমি বলেছিলাম যে এখনই বাচ্চাটা চেনে আর কোনো দরকার নেই। না, তুই তো আর আমার কথা শুনলি না। সবে মাত্র 3 বছর বিয়ে হয়েছে। আমার তো কোনো ইচ্ছেই ছিল না মা, কিন্তু এই যে ইনি তো আবার ইমোশনালে ভর্তি। প্রথমবার প্রেগনেন্ট হয়েছি, এসব ভগবানের দান। আমি তখন কত করে বোঝালাম এগুলোর জন্য আমরা রেডি নেই, আমরা পরে প্রস্তুতি নেবো এর জন্য। কিন্তু না, উল্টে বাপের বাড়ির লোককে জানিয়ে দিল। তখন আমার কিছু করার ছিল আর? এটা তুমি কি বলছো পবিত্র? ও কি আর শুধু আমার বাচ্চা, ও তো আমাদের দুজনের বাচ্চা। হ্যাঁ জানি, এটা আমার ছেলে। তোমার মতো ছেলেকে নিয়ে ঘরে বসে থাকলে মাস গেলে মাইনেটা চলে আসবে। ছেলেকে দুবেলা খাওয়াবে, তার একটু খেয়াল রাখবে, তার জন্য তোমার হাতে সময় কম। আমার জায়গা থাকলে তুমি বুঝতে পারবে ঘর আর অফিস সামলাতে সামলাতে শেষ হয়ে যাচ্ছি। পবিত্র, আমি জানি তুমি কাজের অনেকটা প্রেশার নাও, তা বলে বাচ্চা মানুষ করা মুখের কথা না। ঠিকই তো বলেছে খোকা, সারাদিন বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকলে হবে? কি সারাদিন আমি আমার বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকি? তাহলে আপনার সময় মতো খাবার কে বানিয়ে দেয়? আপনাকে সময় সময় ওষুধ কে দেয়? আপনার ছেলের খাবার কে বানিয়ে দেয়? নাকি আমাকে না জানিয়ে আপনারা এই বাড়িতে একটা কাজের লোক রেখেছেন, আর সেই লোকটা হলো আমি, তাই তো? একটা বাচ্চাকে মানুষ করতে গেলে সকাল থেকে কত কাজ করতে হয়। তাকে ওষুধ খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে খাবার খাওয়ানো, তার জামা কাপড় কাচা, সময়ে সময়ে ওষুধ দেওয়া, সব কিছু করতে হয়। তার উপর আপনাদের দুজনের হাজার একটা ফরমাইশ শুনতে হয় আমাকে। হ্যাঁ, হয়তো আমার একটু সময় লাগে, দেরি হয়, কিন্তু আমি কখনো আপনাদেরকে না বলিনি। আমি সময় মতো ঠিক কাজগুলো করে দিই আপনাদের। আর পবিত্র, তুমি যে এত বড় বড় কথা বলছো, অফিস থেকে আসার পর তুমি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমি সারা রাত ওকে জেগে নিয়ে বসে থাকি। তোমার ঘুমের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি বাইরে সবাই এসে ওকে নিয়ে বসে থাকি। আর তুমি তুমি এই কথাগুলো আমাকে বলছো? সারাদিন এতগুলো কাজ করার পর আমার শরীরটা কতটা দুর্বল হয়ে যায় আমি কখনো আপনাদেরকে বলেছি? বলিনি। আর আজ যখন আমার ছেলেকে নিয়ে আপনাদের এত অসুবিধা হচ্ছে, তাহলে বলে দিন না, আমি চলে যাবো আমার বাপের বাড়ি। সেখানে গিয়ে আমি আমার ছেলেকে মানুষ করে নেব। বৌদির সাথে খারাপ ব্যবহার করার পরও তুমি আমাকে কি পরামর্শ দিচ্ছ? বাচ্চা নেবার জন্য। দাদার না হয় 3 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার
আমার তো সবে 1 বছর। আর যাই করিস তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিবি, তা না হলে ছেলেদের মন কখন কোন খাঁচায় চলে যাবে বোঝা মুশকিল। একটা বাচ্চা নিয়ে নিলে টানটা তার দিকে পড়ে যাবে। এটা তুমি কি বলছো মা? আমাদের 1 বছর হলো বিয়ে হয়েছে। আগে আমরা দুজন দুজনকে চিনি জানি, পরিবারের সাথে মেলামেশা করি। আর তাছাড়া সংসারের যে এখন চাপ। আরে সংসারের চাপ তো থাকবেই, যখন দেখবি তোর একটা বাচ্চা হয়ে যাবে তখন তো শাশুড়িকে বলবি সংসারের সব কাজ করতে। তুই করতে যাবি কেন? বাচ্চা যতদিন না 5 বছরের হচ্ছে তোর কাজ করার কোনো দরকার নেই। আরে সেই জন্যই তো তোকে আমি এত করে বুঝিয়ে বলছি। আমি ভেবে দেখবো মা, তবে আমার মনে হয় না তোমার জামাই রাজি হবে বলে। আর তাই এই ছবিটা সুন্দর করে বাঁধিয়ে তোমাকে উপহার পাঠিয়েছি। আচ্ছা মা, তুমি তোমার মেয়েকে বলছো যে বাচ্চা নিয়ে নে, সংসারের সমস্ত কাজ তোর শাশুড়িকে দিয়ে করাবি, আর তোমার বৌমা সেটা করলেই দোষ? আরে তাও তো বৌদি তোমাদের দিয়ে কোনো কাজই করায় না, একা নিজে সব করে। এরকম বৌমা পেয়েছো, তোমাদের ভাগ্য ভালো। আর দাদা, তোকেও বলি হারি, তুই নিজের কাছের মানুষের কষ্টটা বুঝতে পারছিস না? মা হওয়া অতটা সুবিধের নয় রে। একটা মেয়ে অনেক কষ্ট করলে তবে মা ডাক শুনতে পায়। এই মুখ নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই তুমি আমার চোখ খুলে দিয়েছো। এতদিন তোমার জন্য আমি কিচ্ছু ভাবিনি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি মা হয়ে তোকে অনেক কথা বলেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে। এই সংসারটা যেরকম সবার, এবার থেকে চেষ্টা করবে সবার নিজের কাজটা নিজে করে নিতে। তারপর তো পায়েল আছেই। চেষ্টা করব মানে কি? বৌমা শুধু আমার নাতনির খেয়াল রাখবে, আর এখন থেকে আমি সংসারের সব খেয়াল রাখবো। আমিও তো এটাই চাই, সবাই মিলে একসাথে থাকো আর কাজটা সবাই ভাগ করে নাও, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মা। দেখেছো আমার সেই ছোট্ট বোনটি আজ কত সংসারী হয়ে উঠেছে। যে আগে 1 পা চলতে গিয়ে পড়ে যেত, সে আজকে আমাদের এত বড় একটা ভুল ধারণা ভেঙে দিল।